চলো বন্ধুরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্ন কি রয়েছে না, কোশ্চেন নাম্বার 11, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস ইজ 300 কিলোমিটার। A train went to second station from the first station with uniform velocity. If the velocity of the train is 5 km per hour more than the time taken by the train to reach the second station would be lesser by 2 hours. কোশ্চেনটা মানে কি বলছে, দুটো স্টেশনের মাঝে আমাদের ডিস্টেন্স দিয়ে দিচ্ছে 300 কিলোমিটার। বলছে একটা ট্রেন ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনে গেছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে। কত ভেলোসিটিতে গেছে আমাদের বলে দেয়নি। বলছে যদি ও আরো 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে বেশি যেত, ভেলোসিটি যদি আরো 5 কিলোমিটার পার আওয়ার বেশি থাকতো, তাহলে ওর আগে যা টাইম লেগেছে এখন তার থেকে তার টাইমিং 2 আওয়ার্স কম লাগতো। তো এই কোশ্চেনটার উপরে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে হবে। তো আমরা দেখে নিই কিভাবে করছি। আমরা প্রথমেই কি বললাম, লেট দ্য স্পিড অফ দ্য ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার। আমরা প্রথমেই ধরে নিলাম যে স্পিডটা আমরা জানি না, সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। আমরা টাইমের ফর্মুলা জানি ডিস্টেন্স বাই স্পিড। আমরা ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ডিভাইড করি আমরা কি অপারেন্ট করি না, টাইম পেয়ে যাই। তো দেখো এখানে আমরা সেটাই করলাম। বাই দ্য প্রবলেম ডিস্টেন্স দেওয়া ছিল কত 300, আর আমাদের স্পিড ছিল কত এক্স, তাহলে 300 বাই এক্স এটা হচ্ছে আমার আগেকার টাইম। আর এখন ডিস্টেন্সটা 300ই আছে, কিন্তু স্পিডটা কি হয়ে গেছে এক্স প্লাস 5, কারণ 5 কিলোমিটার পার আওয়ার মোর বলা ছিল। যখনই মোর বলা থাকবে তখন প্লাস করবে, যখন লেস বলা থাকবে তখন মাইনাস করবে। এখানে আমরা প্লাস করলাম, তাহলে এক্স প্লাস 5। এবার তুমি বলতে পারতে এটা আমরা সামনে লিখছি না কেন, অর্থাৎ প্রথমে এক্স প্লাস 5 300 বাই এক্স প্লাস 5 কেন আমরা ফার্স্টে লিখলাম না। তো চিন্তা করে দেখো, যখন আমাদের স্পিডটা বেশি হবে তখন আমাদের টাইমটা অ্যাকচুয়ালি কম লাগবে। স্পিড বেশি হলে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, স্পিড কম হলে আমরা পরে গিয়ে পৌঁছাবো। তাহলে আমার টাইমটা বেশি কোথায় আছে না ফার্স্ট কেসে। সেকেন্ড কেসে যখন আমার স্পিডটা বেড়ে যাচ্ছে তখন টাইমটা কম, তাই বড়টার থেকে ছোটটাকে মাইনাস করতে হয়। আমাদের ডিফারেন্স বলে দেওয়া ছিল লেসার বাই 2 আওয়ার্স, তাহলে ইকুয়ালস টু পর কি পেয়ে গেলাম 2 আওয়ার্স। যখনই মোর বলা থাকবে তখন প্লাস করবে, আর প্লাসের পার্টটা সবসময় মাইনাসের পরে লিখবে। আর যদি মাইনাস হতো তাহলে মাইনাসের পার্টটাকে প্রথমে লিখতাম, পরের অংশ আমরা এক্স এর পার্টটাকে লিখবো। এইটাই হচ্ছে রুলস, এটা ট্রিক্সটা মাথায় রেখো। তাহলে এখানে আমরা চলে আসছি, এলসিএম করছি এক্স আর এক্স প্লাস 5, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 আমাদের এলসিএম হয়ে গেল। উপরে কত না 300 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু হয়ে গেল মাইনাস 300 ইন্টু এক্স, 300 এক্স হয়ে গেল ইকুয়ালস টু 2। তাহলে এটা যখন ইন্টু করে নিচ্ছি তাহলে 300 ইন্টু এক্স হয়ে গেল কত 300 এক্স প্লাস 5 ইন্টু 300 হয়ে গেল 1500 মাইনাস 300 এক্স। দেখো প্লাস 300 এক্স মাইনাস 300 এক্স ক্যান্সেল হয়ে যেতে পারে। নিচে কি হচ্ছে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 5, 5x ইকুয়ালস টু 2। এইবারে আমরা ক্রসে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু উপরে পড়েছিল কত 1500। 1500 কে সাইড চেঞ্জ করলাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়ালস টু 0। বারবার বলছি যখনই সাইড চেঞ্জ করব তখনই কি করব সাইন চেঞ্জ করে নেব। প্লাস 1500 এর জন্য কি হয়ে গেল মাইনাস 1500। এবার আমরা দেখছি প্রত্যেকটাই 2 এর ডিভিজিবলে আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। 2টাকে 0 নিচে পাঠিয়ে দিলাম তাহলে 0 হয়ে গেল। আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। এইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনসটা কি করে নিতে পারলাম, ফর্ম করে নিতে পারলাম। চলো বন্ধুরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে, আ ক্লক সেলার সোল্ড আ ক্লক বাই পারচেজিং ইট অ্যাট রুপিস 336। The amount of his profit percentage is as much as the amount with which he bought the clock. বলছে যে একজন ক্লক সেলার একটা ক্লককে সেল করেছে 336 রুপিসে, এবং ওর প্রফিট পার্সেন্টেজটা দেখা যাচ্ছে কার সঙ্গে ইকুয়াল আসছে না ওর সিপি যত তার সঙ্গে ইকুয়াল। দেখো কথাটা কি বলছে, আ ক্লক সেলার সোল্ড আ ক্লক বাই পারচেজিং ইট এট রুপিস 336। তার মানে একটা ক্লক সেলার একটা ক্লককে সেল করছে রুপিস 336 এ। দ্য অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যামাউন্ট উইথ হুইচ হি বট দ্য ক্লক। বট দ্য ক্লক মানে হচ্ছে কস্ট প্রাইস, তাহলে ওর যা কস্ট প্রাইস ছিল ওর প্রফিট পার্সেন্টেজটাও সেম, সেল করেছে 336 রুপিসে। তাহলে এবার আমরা দেখে নিই তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে। আমরা স্ট্রাকচার বানালাম কি না, লেট দ্য সিপি বি রুপিস এক্স। আমরা ধরে নিলাম ও ক্লকটা বট করেছে কততে এক্স রুপিসে। এসপি কত ছিল 336,
আর প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছিল সিপির সঙ্গেই ইকুয়াল, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু কত হয়ে গেছিল না x%। যেহেতু আমরা সিপিটাকে এক্স ধরেছি, এটা আমাদের স্ট্রাকচার হয়ে গেল। এইবারে আমরা ইকুয়েশনটা ফর্ম করব, কারণ আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনই ফর্ম করতে বলছে এখান থেকে। কি বলছে না, আমরা জানি সিপি প্লাস প্রফিট ইকুয়ালস টু কি হয় এসপি। সিপি মানে কি না কস্ট প্রাইস, যেটাতে আমরা জিনিসটা পারচেজ করছি, প্রফিট আর সেলিং প্রাইস। কস্ট প্রাইসের সঙ্গে প্রফিটকে অ্যাড করলে বেরিয়ে আসবে কত সেলিং প্রাইস। তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস কত ছিল বলে এক্স, প্রফিট কত না প্রফিট পার্সেন্টেজ ইনটু এক্স, দ্যাট ইজ প্রফিট পার্সেন্টেজ ছিল x%, তার মানে x বাই 100 ইনটু x, কারণ প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেশন হয় সিপির উপরে। প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বের করার ফর্মুলাটাই কি না প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইনটু সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট বের করার ফর্মুলা। আমি লিখে দিচ্ছি প্রফিট ইকুয়ালস টু প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইনটু সিপি। এই ফর্মুলাটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে না সিপি আমাদের এসে গেল এক্স, প্রফিট এসে গেল এক্স বাই 100 ইনটু এক্স ইকুয়ালস টু এসপি। এসপি আমাদের কাছে হলো না 336, পুট করে দিলাম। এবারে ইনটু করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়ালস টু 336। এলসিএম করলাম 100, তাহলে 100 ইনটু এক্স, তাহলে 100x প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়ালস টু 336। ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা রিঅ্যারেঞ্জ করে নিলাম, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস 100x ইকুয়ালস টু 33,600, 100টা মাল্টিপ্লাই হয়ে গেল, সাইড চেঞ্জ করলাম, তাহলে x স্কয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস। এইভাবে ওয়ার্ডিংস গুলোকে অ্যারেঞ্জ করে আমরা কি করতে পারবো কোয়াড্রেটিক ইকুয়েশনস কে ফর্ম করতে। চলে আসি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার, then the time taken by Ratan Majhi to cover 2 kilometer in downstream and upstream is 10 hours. রতন মাঝি বলে কোন একজন মাঝি তার বোটটা নিয়ে যাচ্ছে, সে যদি ট্রাভেল করছে কতটা 2 কিলোমিটার, 2 কিলোমিটার নিচেও যাচ্ছে 2 কিলোমিটার উপরেও আসছে, দ্যাট ইজ ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। অ্যাকচুয়ালি এটা কনসেপ্টটা কি, ডাউনস্ট্রিম না রিভার সবসময় হায়ার টু লোয়ার ট্রাভেল করে, এই হায়ার টু লোয়ারটাকে আমরা বলি ডাউনস্ট্রিম। আর যখনই ওটা লোয়ার টু হায়ারে কেউ ট্রাভেল করবে তখন সেটাকে আমরা ধরবো আপস্ট্রিম। তো স্ট্রিম কি না ওয়াটারটা যে স্পিডে ফ্লো করছে সেটাকে আমরা বলছি স্ট্রিম। এই স্ট্রিমটা কত না 2 কিলোমিটার পার আওয়ার, কারেন্ট অফ দ্য স্ট্রিম রয়েছে কত না 2 কিলোমিটার পার আওয়ার, যে ওয়াটারটা ফ্লো করছে উপর থেকে নিচের দিকে তার ভেলোসিটি আমরা দেখছি কত 2 কিলোমিটার পার আওয়ার। তো বলছে এখানে কোশ্চেনে যে ভেলোসিটি অফ দ্য স্ট্রিম হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, রতন মাঝির আপস্ট্রিমে আর ডাউনস্ট্রিমে মিলে 2 কিলোমিটার যাতায়াত করতে টোটাল 10 আওয়ার্স টাইম লেগেছে, 10 ঘন্টা সময় লেগেছে তার নিচে গিয়ে আবার উপরে উঠে আসতে। তো এইটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে কিভাবে এক্সপ্রেস করব? সো সবার প্রথম আমরা নিয়ে নেব রতন মাঝির স্পিডটাকে, ভেলোসিটি অফ দ্য রতন মাঝি। উনি হয়তো যে বোটটা চালাচ্ছেন বা নিজে সুইমও করতে পারেন, ম্যাটারটা একই। দ্য ভেলোসিটি অফ রতন মাঝি ভি এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার পার আওয়ারে আমরা ধরে নিলাম উনি ট্রাভেল করছেন। ডাউনস্ট্রিম স্পিডের রুলস হচ্ছে পার্সনের স্পিড বা বোটের স্পিড প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম। বলছে এটা কেন না, যদি আমরা রিভারটা যেমন ডাউনের দিকে যাচ্ছে আমরাও যদি ডাউনের দিকে যাই তখন রিভারের স্পিডটা কি করবে বা স্ট্রিমের স্পিডটা কি করবে, আমাদের স্পিডটাকে ইনক্রিজ করে দেবে। তাই জন্য আমাদের যা স্পিড থাকবে তার সঙ্গে স্ট্রিমের স্পিডটা কি হয়ে যাবে অ্যাড হয়ে গিয়ে আমাদের চলে আসবে ডাউনস্ট্রিম স্পিড। তাই ডাউনস্ট্রিম স্পিড হয়ে যাবে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক এরকমই অপোজিট হবে যখন আমরা আপস্ট্রিমে আসবো, রিভারের ওয়াটারটা যাচ্ছে নিচের দিকে আর আমরা যাচ্ছি উপরের দিকে, তাহলে আমাদের স্পিডটা তখন কিছুটা কমে যাবে, রিভার আমাদের স্পিডটাকে তখন কমিয়ে দেবে, তখন কি হয়ে যাবে না আপস্ট্রিম স্পিড হয়ে যাবে x মাইনাস 2 কিলোমিটার। এটা পেয়ে গেলাম আমরা ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম স্পিড। এবারে কন্ডিশন কি ছিল না, ডিসটেন্সটা বলে দেওয়া ছিল কত 2 কিলোমিটার। তাহলে আমরা জানি টাইমের ফর্মুলা কি না ডিসটেন্স বাই স্পিড। তাহলে আমরা দু ক্ষেত্রে স্পিড জানি, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, আর ডিসটেন্স দু ক্ষেত্রেই ছিল 2 কিলোমিটার। তাহলে বাই দ্য প্রবলেম ইট ইজ 2 বাই x প্লাস 2 প্লাস 2 বাই x মাইনাস 2। এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম স্পিড, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম স্পিড, দুটোকে অ্যাড করলে রেজাল্ট হচ্ছে কত 10 আওয়ার্স। কোশ্চেনে বলেই দেওয়া ছিল আমাদের টোটাল টাইমিং কত লাগছে 10 আওয়ার্স লাগছে। তাহলে 2 বাই x প্লাস 2 প্লাস 2 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু 10। এবারে এলসিএম করে নেব, x প্লাস 2 ইনটু x মাইনাস 2, উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে 2 ইনটু x মাইনাস 2 প্লাস 2 ইনটু x প্লাস 2, ক্রসের ইউজ করে নেবে। তাহলে এবারে ইনটু করে নিচ্ছি 2 ইনটু x 2x, 2 ইনটু মাইনাস 2 মাইনাস 4, প্লাস 2 ইনটু x প্লাস 2x, প্লাস 2 ইনটু প্লাস 2 প্লাস 4। তাহলে প্লাস 4 আর মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 2x প্লাস 2x 4x। নিচে এটা একটা ফর্মুলা চলে আসছে, কি ফর্মুলা
যদি এই প্যাটার্নে থাকে a প্লাস বি a মাইনাস বি, একই ভ্যালু কিন্তু একবার প্লাস একবার মাইনাসে থাকলে আমরা ফর্মুলা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও দেখো x প্লাস টু এক্স মাইনাস টু, একই ভ্যালু একবার প্লাস একবার মাইনাসে, তাহলে ফর্মুলা ইউজ করে নিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস টু 10। এবার এখানে চলে আসছে 4x, এখানে রেজাল্ট হয়ে গেল x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 10, 2 স্কোয়ার 4 হয়। এবারে ক্রসে মাল্টিপ্লাই 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 40 ইকুয়ালস টু 4x। সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে 10x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 40 ইকুয়ালস টু 0। প্রত্যেকেই 2 এর ডিভিজিবলে আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 20 ইকুয়ালস টু 0। 2টা 0 নিচে গেল, 0 হয়ে গেল, তাহলে ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ধরনের সামস গুলোকে বলা হয় স্ট্রিমের সামস। স্ট্রিমের রুলসটা মাথায় রাখবে, ডাউন স্ট্রিমের জন্য বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, আপস্ট্রিমের জন্য বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, এইভাবেই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম ক্যালকুলেট করে নিতে হয়। বাকি তো ইকুয়েশন ফর্ম আমরা এইভাবে বানিয়ে নেব।